ওকে, তো আমরা লাস্ট ক্লাসে কার্নোর ইঞ্জিন দেখছিলাম, সাথে কার্নোর ইঞ্জিন একটা প্রত্যাগামী প্রক্রিয়া ছিল সেটাও দেখছিলাম, যে একটা পুরা চক্র কমপ্লিট করে আবার আগের অবস্থায় ফিরে যায়। তো একটা কার্নোর চক্র কমপ্লিট হইলে কি পরিমাণ কাজ হয়, মানে পুরা সিস্টেম কর্তৃক টোটাল কাজ কত হয়, সেটা যদি আমরা বের করতে চাই, আমরা অবশ্য প্রথম দিকেই ওই যখন বিভিন্ন টাইপের সিস্টেম কর্তৃককৃত কাজ, ওই যে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, তারপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ, এরকম তখন কিছু গ্রাফ আঁকছিলাম, এবং গ্রাফ থেকে কৃত কাজ নির্ণয় করা অথবা ইকুয়েশন দিয়েও কৃত কাজ নির্ণয় করার চেষ্টা করছিলাম আমরা। তো আমরা এই ক্ষেত্রেও একটা কার্নোর চক্রে বা একটা প্রত্যাগামী প্রক্রিয়ায় সম্পাদিত মোট কাজের পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা কিরকম আসবে সেটা একটু দেখবো। আমরা এখন কার্নোর চক্রে মোট কাজের হিসাবটা দেখব। হ্যাঁ, কার্নোর চক্রে কার্নোর চক্রে মোট কাজের হিসাব। তো এটা আমরা গ্রাফ থেকে হিসাবটা করব। তো আমাদের পরীক্ষায় নানাভাবে কোশ্চেন আসতে পারে। কখনো কখনো এই কার্নোর চক্রটাকে, চক্রটাকে বর্ণনা করার জন্য বলে। তো আমরা আগের দিন যে চক্র দেখে আসছিলাম, যে কার্নোর চক্র ৪টা ধাপে হয়েছিল। এখানে পি বনাম ভি আমরা একটা গ্রাফ আঁকছিলাম। প্রথমে সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস ছিল, সেটার চাপ ছিল P1, আয়তন ছিল V1, এবং আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চাপ ছিল, এই মাত্রই শুরু করছি। চাপ ছিল P1, আয়তন ছিল V1, তার তাপমাত্রা ছিল T1। ওকে, আমি এখানে T1টা লিখলাম না, T1টা ওই যে দাগের উপরে লিখবো। আচ্ছা, এই গ্যাসটার প্রাথমিক অবস্থাটা এরকম ছিল, তার তাপমাত্রা T1 ছিল, এটাকে আমরা ফার্স্টে সমষ্ণ প্রসারণ করছিলাম। তো সমষ্ণ প্রসারণে স্লোলি গ্রাফটা এরকম নেমে আসছিল। ওকে, তো এইটাকে এইখানে আসার পর এই গ্যাসটার চাপ হয়ে গেছিল P2, আগের থেকে কমে গেছে, আয়তন আগের থেকে বেড়ে গেছে V2, কিন্তু তাপমাত্রা সেমই ছিল। মানে এই পুরাটা জুড়ে তার তাপমাত্রাটা T1ই ছিল। এটাকে আমরা সমষ্ণ প্রসারণ বলছিলাম। ওকে, এটাকে আমি AB দিয়ে দেখাইলাম। তারপর ওই গ্যাসটার একটা প্রথমে সমষ্ণ প্রসারণ হয়েছিল, পরে রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছিল। হুট করে তাপমাত্রাটা নেমে আসছিল এবং চাপ আর আয়তন হুট করে চেঞ্জ হয়ে গেছিল। এটা ধর আমি সি বিন্দু দিয়ে দেখাইলাম। এটা হচ্ছে চাপ P3, আয়তন V3, আর এবার তাপমাত্রাটা এখানে চেঞ্জ হয়ে গেছে, এটা নতুন তাপমাত্রা। তো আমরা চাইলে এটাকে একটু এভাবেও দেখাইতে পারি। আমি এখানে একটু লিখে দিলাম, যদিও এটা পি আর ভি এর গ্রাফ, এই জন্য আমি এখানে টি অন দিচ্ছি না, তবু এখানে লিখে দিয়ে রাখলাম যে এখানে তার তাপমাত্রাটা টি অন ছিল, এখানেও তার তাপমাত্রাটা টি অন, কিন্তু এখানে এই গ্যাসটার তাপমাত্রা কমে T2 হয়ে গেছে। ওকে, এবং তারপর এটা আবার উল্টা দিকে ব্যাক করছিল। তারপর সংকোচন হয়েছিল পরপর দুইটা। প্রথমটা একটা সমষ্ণ সংকোচন হয়েছিল। সমষ্ণ সংকোচন হওয়ার সময় আহ স্লোলি উঠছিল উপরের দিকে, যেহেতু সমষ্ণ সংকোচন। এইখানে পুরাটা সময় জুড়ে তার তাপমাত্রাটা T2 ছিল। এটা যদি ডি বিন্দু হয়, এই ডি বিন্দুতে তার প্রেসার আবার বেড়ে গেছে, প্রেসার বেড়ে P4 হয়ে গেছে, আয়তন V4 হয়ে গেছে। আর এখানেও তাপমাত্রাটা কিন্তু তার আগের মতো, এইখানে যা ছিল T2, এখানেও T2ই আছে। তারপরে একটা রুদ্ধতাপীয় সংকোচন হয়েছিল, তারপরে একটা রুদ্ধতাপীয় সংকোচন হয়ে সে আগের অবস্থায় আবার ফিরে গেছে। ওকে, তো এটা ছিল টোটাল একটা কার্নোট চক্র, প্রত্যাগামী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী প্রক্রিয়া, যেখানে সিস্টেম পুরো আগের অবস্থায় আবার আসে, আবার টোটাল কাজ করতে, আবার নতুন করে চক্র শুরু করতে পারে। হ্যাঁ, এইখানে সমষ্ণ প্রক্রিয়ায় টি অনই রয়ে গেছে। ওকে, পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়, টি অন থেকে T2 হয়ে গেছে। পরের বার আবার সমষ্ণ সংকোচন, তাপমাত্রা T2ই রয়ে গেছে। পরের বার রুদ্ধতাপীয় সংকোচন, তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, মানে বেড়ে গেছে এবার তাপমাত্রা। রুদ্ধতাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো একটা গ্যাসকে সংকুচিত করলে তাপমাত্রা বেড়ে যাইতো, প্রসারিত করলে তাপমাত্রা কমে যাইতো। এটা আমরা প্রথম দিকে পড়ে আসছিলাম। তো এখন এখানে টোটাল কত কাজ হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই, আমরা গ্রাফ থেকে পি বনাম ভি গ্রাফ থেকে কাজ বের করার নিয়মটা ছিল যে ওই পি বনাম যে গ্রাফটা আসে সেই গ্রাফ কর্তৃক আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এরকম ছিল। তো আমরা একটু ধাপে ধাপে করি। এখানে 4টা আহ, ধাপ ঘটছে। প্রথম ধাপে একটা সমষ্ণ প্রসারণ হয়েছে, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে, তারপর সমষ্ণ সংকোচন হয়েছে, তারপর হয়েছে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টা গ্রাফকে আমি আলাদা আলাদা করে আঁকবো এখন।
এই টোটালটা আমি আবার মুছতেছি। ওকে, এবার প্রথম ধাপটায় সমষ্ণ প্রসারণ, প্রসারণে কৃত কাজ। আর এটা কিন্তু এই কৃত কাজটা কিন্তু সিস্টেম নিজে করছে। প্রসারণের সময় গ্যাস কিন্তু পিস্টনকে ধাক্কা দেয়, তার মানে গ্যাস নিজে কাজ করছে, এটা ধনাত্মক একটা কাজ। ওকে, এটাকে আমি যদি W1 দিয়ে দেখাই সেটা কিরকম হবে সেটা আমি আবার গ্রাফটা এখানে আঁকতেছি। প্রথম ধাপটা যেটা ছিল, পুরাটা আঁকবো না, খালি একটা একটা করে ধাপ আঁকবো। তো প্রথম ধাপটা এরকম ছিল যে এইখানে এটা এ ছিল, এটা বি, এটা P1 V1, আর এটা হচ্ছে P2 V2। যদি আমরা ওই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি তাহলে ব্যাপারটা এরকম, ওই যে ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করা লাগতো, মানে ডিডাব্লিউ ইকুয়ালস টু ছিল পিডিভি। তো আমার এখানে ওই V1 থেকে V2 পর্যন্ত, এই যে ডিভির ভ্যালুটা হচ্ছে V1 থেকে V2 পর্যন্ত, এটা ইন্টিগ্রেশন করে পাওয়া যাবে। এটা ওই যে আমরা যে সূত্র দিয়ে করছিলাম সেই সূত্র দিয়ে করা যাবে। সমষ্ণ প্রসারণে কৃত কাজ বা সমষ্ণ এই গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের যে সূত্র ছিল ওটা দিয়ে করা যাবে। আর যদি আমরা গ্রাফ থেকে বের করতে চাই, গ্রাফ থেকে এই এবি রেখা বরাবর বা এই এবি অংশ দিয়ে যে কৃত কাজ বা এই সমষ্ণ প্রসারণে যে কৃত কাজ সেটাকে বের করতে চাইলে আমার খালি এইটুকু অংশের ক্ষেত্রফল বের করলেই হবে। এইটুকু অংশের ক্ষেত্রফল লাগবে। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফলকেই আমরা W1 বলতেছি। তাহলে এই জিনিসটাকে আমি, এটা এবি, হ্যাঁ ভাইয়া বল। অ্যাকচুয়ালি ওকে, মানে আর কি ফিজিক্স আর মানে ম্যাথ আর ফিজিক্স এগুলা একটা আরেকটার সাথে অন্তঃসম্পর্কযুক্ত। মানে আমরা চাইলেই ফিজিক্সের যে কোনো সূত্রের মধ্যেই ম্যাথ দিয়ে আসতে হবে, ম্যাথমেটিক্যাল জিনিসই। সো ইন্টিগ্রেশন যখনই, ইন্টিগ্রেশন শুধু তো ইন্টিগ্রেশন না, আমরা ডিফারেন্সিয়েশনও করতেছি। মানে ইন্টিগ্রেশনটা কখন, যখন শেপটা, অ্যাকচুয়ালি আমরা কিন্তু সব জায়গায় ইন্টিগ্রেশন করি, কিন্তু ভাগ্যক্রমে আমাদের আগে লাগে নাই ব্যাপারটা। আচ্ছা, ওর যখন এই কোশ্চেনটা আসছে তো বলেই দিচ্ছি যে সব জায়গায় আমরা কেন ইন্টিগ্রেশন করতেছি। এই জিনিসটা শেপটাই যদি এরকম হইতো, এই যে এই রেখাটা যদি এরকম বাঁকা না হয়ে এরকম হইতো না, তো তখন আমার আর ইন্টিগ্রেশন দরকার হইতো না। কিভাবে দরকার হইতো না, দেখ এই গ্রাফটা যদি এরকম হইতো, এরকম সোজা লাইন হইতো, আমি এখানে যখন এরকম টানতাম দাগটা, এটা একটা আয়তক্ষেত্রের শেপ হয়ে যাইতো, সুন্দর একটা আয়তক্ষেত্র হয়ে যাইতো। আমি দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারতাম। মারিয়া, তুই তো কোশ্চেনটা করছিলি নাকি? আচ্ছা আচ্ছা, রীতি, আচ্ছা আচ্ছা, ওকে। তাইলে এই প্রথমে আহ, তাইলে এই ক্ষেত্রে শেপটা বের করতে তুই দৈর্ঘ্য আর প্রস্থর সূত্র অ্যাপ্লাই করতি না, তাই তো? আচ্ছা, কিন্তু এই শেপটা তোর জানা কোনো জ্যামিতিক শেপের মধ্যে পড়তিছে না, আয়তক্ষেত্রের মতো না বর্গক্ষেত্রের মতো এরকম কিছুর মধ্যে পড়তেছে না, তাই না? তখন আমরা একটা ট্রিক্স ইউজ করি, যে আমাদের জানা একটা শেপের মধ্যে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিভাবে করি? এই জিনিসটাকে ছোট্ট ছোট্ট আয়তক্ষেত্রে ভাগ করে ফেলি। এই পুরা জিনিসটাকে ছোট্ট ছোট্ট আয়তক্ষেত্রে যদি ভাগ করতে চাই, দেখ আমি যদি এরকম এই যে ছোট্ট ছোট্ট ভাগ করি, দেখ ছোট ছোট আয়তক্ষেত্র পাওয়া যাচ্ছে না, দৈর্ঘ্য আর প্রস্থ, এগুলা শেপ তো আমি জানি। এইখানেও যদি ভাগ করি, কাছাকাছি দুইটা লাইন নিয়ে ভাগ করি, এটা প্রায় আহ, মানে আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে। রীতি, বুঝতেছিস? এখন এই প্রত্যেকটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই প্রত্যেকটা আয়তক্ষেত্রর ক্ষেত্রফল যদি যোগ করি, আমরা এই পুরাটার আহ, ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। এরকম যদি ইরেগুলার শেপ হয়, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা ইউজ করি আমরা। অ্যাকচুয়ালি আমরা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল বের করছি ওটাও ইন্টিগ্রেশন দিয়ে বের করছি। ওটা ম্যাথে পড়ে আসার কথা, ইন্টিগ্রেশনের ওই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করা যায়, সেগুলো কিন্তু ম্যাথে আবার আছে। তো আগে করি নাই কারণ শেপগুলা রেগুলার ছিল। এখন যেহেতু শেপগুলা বিভিন্ন ইরেগুলার শেপ চলে আসতেছে, যেগুলা ডিরেক্ট সূত্র নাই, তখন আমাদের ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হচ্ছে। রীতি, আশা করি একটু ক্লিয়ার হয়েছিস। তারপরে না ক্লিয়ার হইলে আবার বলিস। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে।
মানে এরকম এই ছোট ছোট বেসিক গুলা ক্লিয়ার না থাকলে সবসময় মাথার মধ্যে একটা পেইন কাজ করে। মানে অনেকেই মনে করে যে হয়তো এই জিনিসটা আমি বুঝি, বা মনে করে যে কোশ্চেনটা করলে মানে বাকিরা মনে করবে যে এই সামান্য জিনিস আমি বুঝতেছি না, কিন্তু এই ব্যাপারটা এমন হইতে পারে যে অ্যাকচুয়ালি বাকিরাও বোঝে না, খালি আমি বলছি দেখে বিশ্বাস করে নিছে, এরকম হইতে পারে। তো কোশ্চেন করবি যে কোনো ছোটখাটো ব্যাপারে। আচ্ছা, এবার আসি। তাইলে এই জিনিসটার আমি ক্ষেত্রফল বের করতে পারলেই এই জিনিসটার ক্ষেত্রফল মানেই হচ্ছে এই পুরা জিনিসটা। তাইলে আমি লিখে দিতে পারি যে এটা অ্যাকচুয়ালি এ বি ই এইচ, বা এ বি এইচ ই, যেভাবেই বলি না কেন, এ বি এইচ ই ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রের ক্ষেত্রফল। এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে এইটা বের করা যা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, আমি কিন্তু এটার ক্ষেত্রফল বের করলেও একই ব্যাপার। ওকে, আই মিন সহজ কথায় যে সমষ্ণ প্রসারণ দ্বারা কৃত কাজ দিয়ে যদি আমাকে গ্রাফ দিয়ে দেয়, ওই গ্রাফের ওইটুকু অংশের ক্ষেত্রফলটা বের করতে পারা মানেই আমি ওই কৃত কাজের পরিমাণটা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমি, এটা ছিল সমষ্ণ প্রসারণ, পরেরটা হয়েছিল সমষ্ণ সংকোচন। তো সমষ্ণ সংকোচনের জন্য আমি আবার গ্রাফটা আঁকবো। তোরা এটাকে আলাদা গ্রাফে আঁকবি আবার, হ্যাঁ, নতুন করে গ্রাফটা আঁকবি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। খালি ওই যেটুক পর্শন পর্শন হচ্ছে আমরা সেটুক করে আঁকতেছি। ধর এই যে পরের যে সমষ্ণ, আমার গ্রাফটা একটু ছোট হয়ে গেছে, আচ্ছা কিছু আসে যায় না, তোরা বুঝতে পারলেই হয়েছে। ওকে, এটা বি বিন্দু ছিল, এখানে আমরা সি বিন্দুতে আসলাম। ওকে, এটা হচ্ছে পরবর্তী ধাপটা, যেটা ছিল এটাও সমষ্ণ ছিল, সমষ্ণ, সরি সমষ্ণ না, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। দ্বিতীয় ধাপটা হচ্ছে তাপীয়, রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ ছিল, সেটা এই বিসি দিয়ে দেখাইছিলাম আমরা, তখন এই সি এর মানটা এটা হয়ে গেছিল P3V3, কিন্তু এবার এখানে তাপমাত্রা ছিল T1, এখানে তাপমাত্রা ছিল T1, আর এখানে তাপমাত্রাটা চেঞ্জ হয়ে T2 হয়ে গেছিল। ওকে, আচ্ছা, এইটার জন্য যদি আমাকে কৃত কাজটা বের করতে হয়, দ্বিতীয় ক্ষেত্রে W2, এটাও কিন্তু সিস্টেম নিজে কাজটা করছে, কারণ পিস্টন সরে গেছে উপরের দিকে, মানে প্রসারণ হয়েছে। তো এই ক্ষেত্রে এইটা হবে V2 থেকে V3 পর্যন্ত, V2 থেকে V3 পর্যন্ত প্রসারণে যে কাজ হয়েছে। ওকে, এটাও হবে পিডিভি, এটার ইন্টিগ্রেশন করব। এখন তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমরা অ্যাকচুয়ালি এইটুকু অংশের ক্ষেত্রফলটা বের করতেছি, এই যে এই অংশটুকু, এই অংশটার ক্ষেত্রফলটা বের করতেছি। তাইলে এইটাকে আমি, এটা এইচ ছিল, তো এটা বি ছিল, সি ছিল, তো এটাকে আমি ধর জি দিয়ে দেখাইলাম, এটাকে আমি জি দিয়ে দেখাইলাম। ওকে, তো জি যদি ওইটা হয়, তাহলে এবার বি সি জি এইচ, এই অংশের ক্ষেত্রফলটা বি সি জি এইচ, এই অংশের ক্ষেত্রফলটাই অ্যাকচুয়ালি গ্রাফ থেকে আমার রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজের পরিমাণটা নির্দেশ করতেছে। ওকে, তাহলে আমরা দুইটা ধাপের কাজ পেয়ে গেছি, এবং এই দুইটাই ধনাত্মক কাজ ছিল, কারণ প্রসারণ হয়েছিল। প্রসারণের ক্ষেত্রে আমরা প্রথম যখন ওই যে ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডি ডাব্লিউ উপরে আসছিলাম, তখন বলছিলাম প্রসারণ হইলে গ্যাস নিজে কাজ করলে আমরা সেটাকে পজিটিভ ধরবো, গ্যাসের উপরে কাজ করা হলে, মানে বাইরে থেকে গ্যাসটাকে যদি সংকোচন করি পিস্টনের উপরে কাজ করা হয়, তখন সেটাকে আমরা নেগেটিভ ধরবো। তাইলে এই দুইটাই ধনাত্মক কাজ ছিল। আচ্ছা, এবার থার্ড যেটা, তো থার্ড থার্ড হচ্ছে সমষ্ণ সংকোচন হয়েছিল আবার। ওকে, তাইলে আমি আবার এই পোর্শনগুলো মুছে দিচ্ছি। ওই সি বিন্দু থেকে গ্রাফটা আবার উল্টা দিকে আসছিল, এবং স্লোলি উপরে উঠছিল। তো এটা ধর ডি বিন্দু, এটা হচ্ছে P3V3 ছিল, এইটা এখন P4V4, এবং এখন তাপমাত্রা ওই T2 আছে, কারণ এটা একটা সমষ্ণ সংকোচন হয়েছিল। তাহলে এবার
সমষ্ণ সংকোচন 3 নাম্বার ধাপ। সমষ্ণ সংকোচন। ওকে, এই ক্ষেত্রে গ্যাসের উপরে কাজ করা হয়েছে, এটা নেগেটিভ হবে। তো এখন আমি নেগেটিভ সাইন বসাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে W3টা হবে, এই লিমিটটা হবে V3 থেকে V4, V3 থেকে V4। আর এইখানে তাহলে কোন অংশের ক্ষেত্রফলটুকু লাগবে, এই গ্রাফ কতটুকু জায়গা দখল করছে, এটা জি ছিল, এটা ই ছিল, তাইলে এবার আচ্ছা এটা তো এ বিন্দুর জন্য বলছিলাম, তাহলে এটা নতুন বিন্দু দিচ্ছি, এটা জি, তো জি এইচ দিয়ে দিছি, এফ দিই নি না, আমার আসলে ওই ক্রমটা ঠিকঠাক মতো মেনটেন করা উচিত ছিল। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা এটা এফ, হ্যাঁ, তাইলে এটা হচ্ছে আমাদের ডিসি জি এফ, এই অংশের ক্ষেত্রফল, ডিসি জি এফ ক্ষেত্রের ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল বের করে ফেললে আমি W3টা পাবো, এবং এটা ঋণাত্মক। আচ্ছা এবার লাস্ট হচ্ছে, লাস্ট যদি বের করি, লাস্ট হচ্ছে আমাদের শেষটা ছিল, এটা মুছলাম, এই চ্যাপ্টারটা মনে হয় তোদের অনেক বেশি পেইন দিচ্ছে। হ্যাঁ মাইনাস দেখাবো কখন আমি বলতেছি। ওকে, এখানে এই যে সংকোচনে কৃত কাজ কথাটা লিখে দিছি, তো এই সংকোচন দিয়েই তো বুঝায় এটা নেগেটিভ কাজ হবে। মাইনাসটা কখন দেখাবো বলতেছি। এবার এটা ছিল ডি বিন্দু, আর এটা ছিল এফ আর কি। আচ্ছা এইখান থেকে উপরে আবার উঠে যাবে, লাস্ট হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন, এটা হচ্ছে 4 নাম্বার ধাপ, রুদ্ধ তাপীয় সংকোচন। তো এই ক্ষেত্রে এটা আবার উপরে উঠে আগের জায়গায় চলে আসবে, আমার আগের জায়গাটা কোথায় ছিল মনে নাই, তো আমি ওভাবে আঁকলাম আর কি মোটামুটি। ওকে, এই ক্ষেত্রে এটা ছিল ডি বিন্দু, এখানে ছিল P4 V4, আর এর তাপমাত্রাটা ছিল T2, পরে দেখাচ্ছি। এখন এ বিন্দুতে চলে যাবে সেই আগের জায়গায় P1 V1, এইটার তাপমাত্রাটা ছিল T1, আর এইখানে তাপমাত্রাটা ছিল T2। আচ্ছা এইটা এফ বিন্দু ছিল, আর এইটা FGS আই দিলাম, তাহলে এটা আই হবে। তাইলে ব্যাপারটা পুরা এটা যেটা দাঁড়াচ্ছে যে এইবার W4 যেটা, এটাও সংকোচন, এটাও নেগেটিভ কাজ, এই ক্ষেত্রে লিমিটটা হবে V4 থেকে V1 পর্যন্ত, V4 থেকে V1 পর্যন্ত। আচ্ছা এই ক্ষেত্রে যে মানটা, সরি V1 এইখানে, এই ক্ষেত্রে এই মানটাই নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে, দেখ আমরা এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা ছিল, V4 এর মান কিন্তু বেশি, V4 এর মান কিন্তু বড়, V1 এর মান কিন্তু ছোট, মানে আগে গ্যাসের আয়তন বেশি ছিল, পরে কমে আসছে। তো যদি কখনো আপার লিমিট বড় হয়, লোয়ার লিমিটটা ছোট হয়, ওই ইন্টিগ্রেশনের মান সবসময় ঋণাত্মক আসে, এই জন্যই আমরা সামনে নেগেটিভ সাইনটা দিচ্ছি না। ওকে, এই লাস্টের দুইটা ক্ষেত্রে এরকম হয়েছে। আচ্ছা এবার W4 এটা ইকুয়ালস টু, তার মানে লেখা যায় এই অংশটার ক্ষেত্রফল মানে হচ্ছে ADFI, ADFI ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে নেগেটিভ সাইন কেন দিলাম না এতক্ষণ, কারণ লাস্টের দুইটা W3 আর W4 এ উপরের লিমিটটা মানে আপার বা উচ্চ সীমা আর নিম্ন সীমা যে লিখছিলাম আমরা, উচ্চ সীমাটা ছোট ছিল, নিম্ন সীমাটা বড় ছিল, সো এটা ইন্টিগ্রেশন করলে সবসময় নেগেটিভ আসবে। আচ্ছা এবার আসি তাইলে মোট কত কাজ হলো। সুতরাং এক্ষেত্রে পূর্ণ চক্রে মোট কাজ আর কি, পূর্ণ চক্রে, পূর্ণ চক্রে মোট কাজ, মোট কাজ সেটাকে যদি আমি W দিয়ে দেখাই, তাহলে W সমান সমান হবে W1 প্লাস W2, এই দুইটা ধনাত্মক কাজ ছিল প্লাস দিলাম, পরের দুইটা ঋণাত্মক কাজ ছিল মাইনাস W3 মাইনাস W4, এই যে এবার মাইনাস সাইনটা বসাইলাম। ওকে, তাহলে এইটা সমান সমান কি দাঁড়াচ্ছে,
এটা সমান সমান যেটা দাঁড়াচ্ছে, আমি একটু এটা মুছতেছি। গ্রাফটা এরকম ছিল। আমরা ফার্স্টে এই দুইটা এইটুকু অংশের বের করছিলাম, ক্ষেত্রফল বের করছিলাম, এইটা আর এইটা, আমি যেটাকে নীল দিয়ে মার্ক করলাম। ওকে, এই দুইটা যোগ করছি W1 W2 এ, এইটুকু অংশের ক্ষেত্রফল, এইটুকু অংশের ক্ষেত্রফল। পরের বার এই যে এইটার ক্ষেত্রফল বের করছিলাম, এই নিচের টুক, এটাকে আমি লাল দিয়ে মার্ক করতেছি এবার, এই যে এই পর্শনটুকু, ওখান থেকে আর এই পর্শনটুকে আমি লাল কালার দিয়ে মার্ক করতেছি। এইটুকু কিন্তু বিয়োগ করছি W3, এটা W3, আর এই যে এইখানকার পর্শনটুকু এটা দাও। ওকে, প্রথমবার আমরা এই পুরাটুকু বের করছিলাম, এই নীল কালার দিয়ে যেগুলা বের করছি এগুলা ছিল পজিটিভ, হ্যাঁ, তার মানে এটা ছিল W1, ওটা ছিল W2, পরের বার এটা ছিল W3 লাল পর্শন দিয়ে যেটা মার্ক করলাম, আর W4টা এই যে এইটুক পর্শন। তাহলে দেখ, বাদ থেকে যাচ্ছে কোনটুক, বাদ থেকে যাচ্ছে এই পর্শনটুক। তার মানে আমি যখন W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4 করতেছি, অ্যাকচুয়ালি এই জায়গাটা বাদ থেকে যাচ্ছে। এইটাকে আমি কি দিয়ে দেখাইছিলাম? ABCD, এটাকে আমি ABCD দিয়ে দেখাইছিলাম। তার মানে অ্যাকচুয়ালি W1 প্লাস W2 এইটুক ক্ষেত্রফল গ্রাফ থেকে বের করার পরে এটা থেকে যখন মাইনাস W3 আর W4 বাদ দিয়ে দিচ্ছি, এই ABCD অংশটুকুর ক্ষেত্রফলটা রয়ে যাচ্ছে। দেখ এইখানে কোনো আমার ডাবল মার্কিং হয় নাই, এই জায়গাটায় ডাবল মার্কিং হয়েছে, একটু কাটাকাটি চলে গেছে। সবাই কি এটুকু বুঝছিস? আচ্ছা, তোদের পরীক্ষায় এটা কিভাবে আসবে? পরীক্ষায় এভাবে আসবে যে ধর এই গ্রাফটা এঁকে দিয়ে বলবে যে দেখাও যে এই ক্ষেত্রে এই আহ, কার্নোট চক্রের ক্ষেত্রে এই হাম, পুরা চক্রে সম্পাদিত মোট কাজের পরিমাণ ওই ABCD ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তখন এই জিনিসটাকে এভাবে লিখতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাথ আসে এসব থেকে। আবার কখনো আবার আহ, ম্যাথ করেও দেখাই দিতে হতে পারে, তো আমরা সামনে ম্যাথ করবো ইনশাল্লাহ। এটুকু আশা করি সবাই বুঝছিস, তাই না? বুঝছিস তো? আচ্ছা, তাইলে আমরা এখন একটা, ওই যে আগের দিন যে হিট ইঞ্জিন পড়লাম, তার মানে হিট ইঞ্জিনের কাজ কি ছিল? একটা উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ নিয়ে কাজ সম্পাদন করে, আই মিন তাপকে শক্তিতে রূপান্তর করে, কাজে রূপান্তর করে, তারপরে সে কিছু তাপ আবার বর্জন করে দিত। তো কোন ইঞ্জিন কেমন, কতটুকু এফিসিয়েন্ট আমার জন্য, মানে একটা ইঞ্জিনের কর্মদক্ষতাটা যদি আমরা হিসাব করতে চাই, সেটা আমরা কিভাবে হিসাব করব? তো সেটা একটু লিখতেছি আমি। তাপীয় ইঞ্জিনের, তাপীয় ইঞ্জিনের দক্ষতা, এটা থেকে ম্যাথ বেশি আসে, এই কর্মদক্ষতা বা দক্ষতা নির্ণয়। একটা ইঞ্জিনের দক্ষতা আমরা নির্ণয় করব, যেটাকে ইটা দিয়ে দেখাবো আমরা। ইঞ্জিনের দক্ষতা যদি ইটা দিয়ে নির্ণয় করি, ইটা দিয়ে দেখাই, তাহলে এটা হচ্ছে আমি কি পরিমাণ হিট তাকে ইনপুট দিলাম, আর সে কি পরিমাণ কাজ সম্পাদন করলো, মানে কতখানি তাপকে সে কাজে রূপান্তর করলো। তো সহজ কথায় আমরা এভাবে বলতে পারি যে শোষিত তাপ শক্তি কতখানি দিছি তাকে, শোষিত তাপ শক্তি, সে ওই যে উচ্চ তাপ ওই ওই তাপ উৎস থেকে কতখানি তাপ শোষণ করছে সেইটা। আর এটা হচ্ছে কাজে রূপান্তরিত তাপ শক্তি, কতখানি সে কাজে রূপান্তরিত করতে পারছে, কাজে রূপান্তরিত তাপ শক্তি, এটার অনুপাত, এটার অনুপাত। এবং এটা ইনটু আমরা এটাকে শতকরায় প্রকাশ করতে পারি। তো শতকরায় প্রকাশ করলে সেখানে পার্সেন্ট দিয়ে লিখতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা ইঞ্জিনের, তাপীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করার সূত্র। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? আমরা আগের দিন দেখছিলাম সে টিয়ন তাপমাত্রা, এই যে যদি চিত্রটা আরেকবার একটু মনে করাই দিই, এটা ছিল একটা উৎস, টিয়ন তাপমাত্রার উৎস। সে সেটা থেকে, এটা ছিল আমাদের মেইন ইঞ্জিনটা,
সেটা Q1 পরিমাণ তাপ নিছিল, নিয়ে আবার নিচে আরেকটা তাপ গ্রাহক ছিল T2, সেখানে সে Q2 পরিমাণ তাপ ছেড়ে দিছিল, আর সে কাজে রূপান্তরিত করছিল এই Q1 মাইনাস Q2 পরিমাণ। ওকে, এইটা আমাদের ডায়াগ্রামটা ছিল। তাইলে এই ইটা ইকুয়ালস টু এখন লেখা যায় কাজে রূপান্তর করছে কতখানি, এই যে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই শোষিত তাপ শক্তি হচ্ছে Q1 ইন্টু 100%, এটা লেখা যায়। আবার আমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারি, এটা যেহেতু W এর সমান, তো W বাই Q1 ইন্টু 100%, যতভাবে লেখা যায় আমি সবভাবে লিখে দিচ্ছি। মানে আমাদের সূত্রে এগুলা, আর মানে ম্যাথে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের সূত্র ইউজ করতে হইতে পারে ডাটা অনুযায়ী। তো আবার আরেকটা কাজ করতে পারি, উৎসের তাপমাত্রা যত, সে সেখান থেকে সে তত বেশি তাপ নিতে পারবে। এরকম গ্রাহকের তাপমাত্রা যত, সেখানে সে তাপ 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 গ্রাহকের তাপমাত্রা যত কম, সেখানে সে তত বেশি তাপ ছেড়ে দিতে পারবে। মানে উৎসের তাপমাত্রা যত বেশি হবে, সে তত বেশি তাপ নিতে পারবে। তার মানে টি আর কিউ পরস্পরের সমানুপাতিক, বা কিউ আর টি পরস্পরের সমানুপাতিক। তো আমরা এই সেন্স থেকে বলতে পারি যে কিউ আর টি যদি পরস্পরের সমানুপাতিক হয়, তাহলে আমরা এটা লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু, ধর একটা ধ্রুবক নিয়ে আসলাম কে টি, তার মানে লেখা যায় কিউ বাই টি ইকুয়ালস টু কে। তার মানে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু কিউ টু বাই টি টু। এটা লেখা যায়, যেহেতু কিউ আর টি পরস্পর সমানুপাতিক, তাহলে কিউ ইকুয়ালস টু কে টি লেখা যায়, কিউ বাই টি ইকুয়ালস টু কে। তো ওইটাই মানে হচ্ছে কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু কিউ টু বাই টি টু। তো এইটাকেই আবার আমি চাইলে এভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি আর আর জায়গা চেঞ্জ করে, যে কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু ইকুয়ালস টু টি ওয়ান ডিভাইডেড বাই টি টু, এভাবে লেখা যায়। ওকে, এইটা লেখা যায়। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা এখন এই যে এইসব জায়গাগুলাতে এগুলা রিপ্লেস করে দিতে পারি, যে যত জায়গায় কিউ আছে, এখানে যে কিউটা আছে সেটাকে আমরা এই টি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। কিভাবে? এটা একটু মুছলাম। আমি এই সূত্রটাকে এভাবে লিখতে পারি, ইটা ইকুয়ালস টু, কাটাকাটি করতেছি, কিউ ওয়ান বাই কিউ ওয়ান ইকুয়ালস টু, মানে আর কি কিউ ওয়ান দিয়ে কিউ ওয়ানকে কাটলে ওয়ান আসবে, আর ওটা আসবে মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু 100% তো টোটালটা। তাহলে এবার এই যে কিউ টু বাই কিউ ওয়ান, কিউ টু বাই কিউ ওয়ান ইকুয়ালস টু লেখা যায় টি টু বাই টি ওয়ান। তাহলে মানে আমি এই জায়গাটায় এভাবে রিপ্লেস করে দিতে পারি টি টু বাই টি ওয়ান। তার মানে এটা সমান সমান আমি এটাও লিখতে পারবো, কিউ এর বদলে টি টু টি ওয়ান দিয়েও লিখতে পারবো। আর টি টু টি ওয়ান দিয়ে যদি লিখতে পারি, এটাকে যদি আমি ওই যে আবার লসাগু করি, তাইলে আবার এরকম চলে আসবে। তখন আমরা এটা সমান সমান, এটাকেই যদি আবার লসাগু করি, তাহলে এই যে এরকমও লেখা যাবে টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু 100%। সহজ কথায় যত জায়গায় কিউ ওয়ান কিউ টু অনুপাত আকারে ছিল, সেসব জায়গায় আমরা টি ওয়ান টি টু নিয়ে আসছি। এটুকু কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? জাস্ট সূত্রটাকে কতভাবে লেখা যায়, আমরা কতভাবে ইউজ করতে পারি। যদি কখনো আমাদের তাপমাত্রা দিয়ে বলা থাকে, তাহলে ইটা বের করবো এটা দিয়ে। কখনো যদি আমাদের আহ তাপ শক্তি দিয়ে বলা থাকে, তখন ইটা বের করবো এটা দিয়ে। কখনো কাজ বলা থাকলে এটা দিয়ে বের করব। এভাবে আমরা ইঞ্জিনের আহ কর্মদক্ষতা বের করতে পারি। সবাই বুঝছি সেটুক? নাইন টেনের শুধু জাস্ট ওই নাইন টেনের ইয়াটা ছিল, যে নাইন টেনের ক্ষেত্রে যখন ওখানে ইনপুট বাই আউটপুট, ওটাও অনেকটা এরকমই ছিল, ক্ষমতা দিয়ে করছিলাম আমরা, পি ইনপুট ডিভাইডেড বাই সরি পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। কঠিন কিছুই না, কিন্তু জাস্ট কতভাবে লেখা যায় সেটাই করলাম। কিন্তু এই সংজ্ঞাটা আর কি জাস্ট একটু মনে রাখা লাগবে, যে আমরা কি মেথডে বের করতেছি। সেটা হচ্ছে উপরে কতখানি তাপ শক্তি রূপান্তর করছি আর কতখানি দেওয়া হয়েছিল সেটার অনুপাত। আর এই ইটার মান সবসময় কিন্তু 100 থেকে কম আসবে, বা ইটার মান সবসময় 100%-এর নিচে আসবে। কারণ এই মানটা সবসময়, আগেই বলছি যে একটা ইঞ্জিন কখনোই কখনোই সে সম্পূর্ণ তাপশক্তিকে, শোষিত তাপশক্তিকে কাজে রূপান্তর করতে পারে না, কিছু সে অবশ্যই বাইরে ছেড়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, তাইলে এই পর্যন্ত আশা করি বোঝা হয়ে গেছে। তাইলে আমরা এখন
বাস্তবে সবসময় যে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা সবসময়ই মানে সর্বোচ্চ 50% পর্যন্ত হইতে পারে বা দক্ষতার। ওকে, এর বেশি হয় না। আচ্ছা, এবার আমরা দেখব রেফ্রিজারেটর বা ওই যে ফ্রিজ, যেগুলো আমরা বাসাবাড়িতে ডিপ ফ্রিজ ইউজ করতেছি যেটা, এইটা ঠিক এটার উল্টা। তাপ ইঞ্জিন, ওটাকে বলা হয়তো হিট ইঞ্জিন, আর এটাকে বলা হয় হিট পাম্প। মানে ব্যাপারটা হচ্ছে, আগেরবার কি হইতো, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ নিত, নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ ছেড়ে দিত, এবং সেখানে সিস্টেম নিজে কাজ করতো, এরকম একটা অবস্থা। আর এইবার উচ্চ নিম্ন তাপমাত্রা ফ্রিজের মধ্যে যেটা হবে, নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ শোষণ হবে, উচ্চ তাপমাত্রার বস্তুতে বা উচ্চ তাপমাত্রার পরিবেশে তাপ সে ছেড়ে দিবে। তো উল্টা প্রসেস, যেটা ওই যে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী বলা ছিল যে বাইরের শক্তির সাহায্য ছাড়া এটা করা সম্ভব না, এই জন্য আমাদের এখানে তড়িৎ শক্তিটা ইউজ করা লাগতেছে ফ্রিজের ক্ষেত্রে। তো আমরা এই পুরো ব্যাপারটা এবার ঠিক কারণ মানে এতক্ষণ যে চক্র পরে আসি তার ঠিক উল্টা হবে। তো ফার্স্টে ভিডিওতে দেখবো, তারপরে আমি আবার বোর্ডে আসতেছি। তো একটু ওয়েট। আর এই রেফ্রিজারেটরের মূলনীতি বা কার্যনীতি কখনোই এটা বর্ণনা আকারে আসবে না, সো এটা নিয়ে পেন নেওয়ার দরকার নেই যে বর্ণনা মুখস্থ করবো কিনা ভাইয়া। জাস্ট খালি ওই জিনিসটা বুঝবো আমরা, জিনিসটা বুঝে পরে ম্যাথ আসলে যাতে আমরা করতে পারি সেটা করব। তো এবার হচ্ছে আমাদের রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর বা হিট পাম্প আর কি, এই ক্ষেত্রে এটা আগেরটা ছিল হিট ইঞ্জিন, এটা হচ্ছে হিট পাম্প। এবার পুরো ব্যাপারটা উল্টা হবে, আমি দেখাবো কিভাবে উল্টা হয়। তার আগে একটু জিনিসটা এঁকে ফেলি, মানে আগের দিনের মতোই। এবার হচ্ছে নিম্ন তাপমাত্রার উৎস T2, এটা থেকে তাপ নিবে, তাহলে আমরা ওটাকে ওই সাইনগুলো ঠিক রাখতেছি, T2 Q2 পরিমাণ তাপ নিবে। আগের বার উচ্চ তাপমাত্রা থেকে Q1 নিছিল, আমরা ওই ইয়াগুলা মানে আর কি প্রকাশগুলা ঠিক রাখতেছি, যে নিম্ন তাপমাত্রা থেকে যেটা নিচ্ছে সেটাকে Q2 দিয়ে দেখাচ্ছি, এবং সে তাপ নিয়ে নিবে, এবং উচ্চ তাপমাত্রার পরিবেশে বা তাপ গ্রাহকে সে Q1 পরিমাণ তাপ ছেড়ে দিবে। এবং এটা করতে গিয়ে সে কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে করতে হবে পারবে না, তার উপরে সিস্টেমের উপরে এবার আমার কাজ করা লাগবে। আগের বার তো সিস্টেম নিজে কাজ করছিল, তো এবার ওই যে বাইরে থেকে যে তড়িৎ শক্তি দিচ্ছি, যে বাইরে থেকে কাজ করতেছি, সেটা এবার আমরা আগের বার এরকম ডাব্লিউটা বাইরে নিয়ে আসছিলাম, এবার এটার ভিতরে ডাব্লিউটা পাঠাচ্ছি আর কি। তার মানে Q2 আর ডাব্লিউ মিলে এই Q1 হচ্ছে, ব্যাপারটা এরকম। তাইলে এইবার এখানে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হবে আমার সিস্টেমের উপরে। ওকে, এটা হচ্ছে তাপ গ্রাহক, এটা হচ্ছে তাপ সরি, এটা হচ্ছে তাপ উৎস, কিন্তু নিম্ন তাপমাত্রার তাপ উৎস। এবার নিম্ন তাপমাত্রার তাপ উৎস, সেখান থেকে Q2 পরিমাণ তাপ নিল, আর এটা হচ্ছে সিস্টেমের উপরে কৃত কাজ। তো এটা হচ্ছে কার্যনির্বাহক বস্তু। আগের দিন যেটা একটা গ্যাস ছিল, এই ক্ষেত্রে এটা একটা তরল থাকবে, সেই তরলটা আবার একবার গ্যাস হবে একবার তরল হবে, বারবার রূপান্তর হবে, বলবো আমি কার্যনির্বাহক বস্তু। আর এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার তাপগ্রাহক, উচ্চ তাপমাত্রার তাপগ্রাহক, তাপগ্রাহক। তাহলে এবার উল্টা প্রসেসটা হবে, তাহলে এবার চক্রটাও হবে কার্নোট চক্রের ঠিক উল্টা, মানে ডিরেকশনটা উল্টা হবে। আগের বার কার্নোট চক্রটা এই যে এরকম আসছিল, আমরা ফার্স্টে এই বরাবর গেছিলাম, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, মানে ডিরেকশনটা এরকম ছিল। ওকে, এবার জাস্ট এটার অপোজিট হবে। আমরা এবার ফার্স্টে ফার্স্টে রুদ্ধতাপীয় সংকোচন, হ্যাঁ রুদ্ধতাপীয় সংকোচন, তারপরে হচ্ছে সমষ্ণ প্রসারণ, সরি সমষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর সমষ্ণ প্রসারণ করে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, জাস্ট উল্টা, সবকিছু উল্টা আর কি। ওকে, যদিও রেফ্রিজারেটরের ক্ষেত্রে এগুলা নিয়ে খুব বেশি কোশ্চেন আসবে না, তো আমিও বেশি এটা নিয়ে মানে জটিল করতেছি না, পেঁচাচ্ছি না, জাস্ট অপোজিট সেটা বললাম। তো এখন আমি পুরো রেফ্রিজারেটরটা কিভাবে কাজ করে সেটা ভিডিওতে দেখাই, তাইলে বোঝা সহজ হয়ে যাবে। ওকে, তো তার আগে একটু সবাই আরেকবার জয়েন দে। তো
তো ধর রেফ্রিজারেটরের মধ্যে যে পর্শনগুলো থাকে, রেফ্রিজারেটরের পর্শনগুলো দেখাই, তারপরে আস্তে আস্তে পুরো ব্যাপারটা বলতেছি। ধর এখানে এই হচ্ছে টোটাল রেফ্রিজারেটরের মধ্যে এই একটা, এটা হচ্ছে কম্প্রেসর, বা এটাকে বলা হয় হচ্ছে তোর সংকোচন পাম্পও বলে, ওকে, বাংলায়, বা কম্প্রেসর বলে। আর এখানে বাইরের দিকে একটা কুণ্ডলী থাকে, ওটা হচ্ছে ফ্রিজের বাইরের দিকে থাকে, ওটা হচ্ছে বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ঘনীভবন কুণ্ডলী। আর ভিতরের দিকে এই যে কুণ্ডলী থাকে, এই যে তার কুণ্ডলী, এগুলা এগুলা তার কুণ্ডলী, ভিতরের দিকে এগুলাকে বলে বাষ্পীভবন কুণ্ডলী। আর এরকম আরেকটা অংশ থাকে যেটাকে বলে থ্রটলিং ভালভ বলে, অথবা এটাকে, ওটা ছিল কম্প্রেসর যেটা সংকোচন করবে, ওকে। আর এটা হচ্ছে এক্সপানশন ভালভ, বা এটাকে প্রসারণ করে দিবে আর কি, মানে আর কি প্রেসার কমায় দিবে, আর ওটা হচ্ছে প্রেসার বাড়ায় দিবে, এরকম। তো প্রথমে আসি, এই ফ্রিজের মধ্যে যে ব্যাপারটা হবে, যে ওই যে কুণ্ডলীগুলা দেখলি, এই কুণ্ডলীগুলার মধ্যেই পুরা যে কুণ্ডলী, এই কুণ্ডলীটার মধ্যে দিয়ে, মানে পুরা ফ্রিজের মধ্যে জাস্ট একটা ওই বাইরের কুণ্ডলী আর ভিতরের কুণ্ডলী, মাঝখানে দুইটা খালি যন্ত্র দেখলি, একটা হচ্ছে প্রেসার বাড়ায় দেয় আর একটা প্রেসার কমায় দেয়। এটার কাজ হচ্ছে প্রেসার কমায় দেওয়া, ওকে। তো এটার নাম হচ্ছে এক্সপানশন ভালভ অথবা থ্রটলিং ভালভও বলে এটাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা তরল এই পাইপটার মধ্যে দিয়ে জাস্ট ঘুরতে থাকবে, তরলটা জাস্ট রোটেট করবে, একবার বাইরে আসবে আবার ভিতরে যাবে। তো এখন এই ভিতরে আসা বাইরে যাওয়ার মধ্যে এই তরলটা তার অবস্থা চেঞ্জ করবে, একবার সে বাষ্প হবে, আরেকবার সে তরল হবে, একবার বাষ্প হবে, আরেকবার তরল হবে, চক্রাকারে এই ব্যাপারটা চলতে থাকবে। তো এটা হওয়ার জন্য আমরা যে তরলটা ইউজ করি এগুলোকে বলা হয় রেফ্রিজারেন্ট, ওকে, রেফ্রিজারেন্ট। এগুলা বিভিন্ন টাইপের, হিমায়ক তরলও বলে এগুলাকে। তো এই তরলটা ফার্স্টে এই যেটা, এটা ছিল হচ্ছে সম্প্রসারক ভালভ, বা এটা হচ্ছে এক্সপানশন ভালভ। তার মানে এ কি করে, প্রেসার কমায় দেয়। তাইলে এই তরলটা, এই তারের, এই কুণ্ডলীর মধ্যে যে তরলটা আছে, এই তরলটা ফার্স্টে হাই প্রেসার থেকে এইটার মধ্যে দিয়ে যখন এই সাইডে আসবে, তখন তার প্রেসারটা কমে যাবে, এই তরলটার, হ্যাঁ, এই তরলটার প্রেসারটা কমে যাবে। তো এই তরলটার প্রেসার এখানে কমে গেল, তরলটার প্রেসার কমে গেলে এই তরলটা এখন সহজে বাষ্প হইতে পারবে। আমরা জানি যে তরলের চাপ কমে গেলে তরল সহজে বাষ্প হইতে পারে, আর তরলের চাপ বাড়াই দিলে তার বাষ্প, মানে আর কি স্ফুটনাঙ্ক আরো বেড়ে যায়। তো এখন এই তরলটা সহজে বাষ্প হইতে পারবে, তাহলে এই তরলটাকে এখন আমি, এই সহজে বাষ্প হইতে পারবে এরকম তরলটাকে এখন আমি ফ্রিজের ভিতরে পাঠাই দিচ্ছি। তার মানে একটা তরলকে আমি ফ্রিজের মধ্যে পাঠাইলাম কিভাবে, প্রেসার কমাই দিয়ে। আচ্ছা, এখন একটা ব্যাপার, যখন প্রেসার কমাই দিব, আমরা জানি পিভি ইকুয়ালস টু এন আর টি ছিল, মানে পি আর টি পরস্পরের সমানুপাতিক ছিল, পি আর টি পরস্পরের সমানুপাতিক ছিল। তার মানে প্রেসার কমাই দিলে তাপমাত্রাটাও কমে যাবে। এই তরলটার, ধর এই কম্প্রেসরের প্রবেশ করার আগে তার তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস, পরে সেটা কমে এসে যখন তার প্রেসারটা আমরা কমাই দিছি, সরি কম্প্রেসর বলতেছি, এটা হচ্ছে এক্সপানশন ভালভ। তো প্রেসারটা যখন কমাই দিছি, তার তাপমাত্রা কমে -20 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, ওকে। আচ্ছা, তো এই রেফ্রিজারেন্ট এইবার ফ্রিজের ভিতরে চলে যাবে, তার মানে এই যে ফ্রিজের ভিতরে যে কুণ্ডলীগুলো আছে তাদের মধ্যে চলে যাবে। তো এর মধ্যে যখন যাবে, তার মানে এখন সে ফ্রিজের ভেতরে যে বস্তুগুলো আছে তার থেকে তাপ নিয়ে সহজে বাষ্পে পরিণত হইতে পারবে, কারণ তার এখন প্রেসার কমে গেছে। প্রেসার কমে গেলে বলছি যে বাষ্পে যাওয়া ইজি হয়ে যায়, স্ফুটনাঙ্ক কমে যায়। সে এখন, তার মানে এই তরলটা এবার ফ্রিজের ভিতরে এসে, যার প্রেসার কমে গেছে ওই এক্সপানশন ভালভের মধ্যে দিয়ে আসার কারণে, সে ফ্রিজের ভিতরে যত বস্তু রাখা আছে তার মধ্যে থেকে তাপ নিয়ে নিবে, ওকে। তাপ নিয়ে সে বাষ্পে পরিণত হবে, এবং তার তাপমাত্রা আস্তে আস্তে একটু বেড়ে যাবে কারণ সে তাপ নিছে। তার মানে এই যে এখন ভিতরে সে কিন্তু এই যে T2 তাপমাত্রার বস্তু থেকে, মানে ফ্রিজের ভিতরে কিন্তু আমরা জানি তাপমাত্রা কম, তো এই T2 তাপমাত্রার বস্তু থেকে সে Q2 পরিমাণ তাপ নিল, ওকে, নিয়ে সে বাষ্পে পরিণত হয়ে গেল, লিকুইড ছিল সে বাষ্প হয়ে গেছে, ওকে। এবং এই বাষ্পের তাপমাত্রাটা একটু বেড়ে গেছে, ওই যে যেহেতু সে তাপ নিছে এখন।
এখন এই তাপমাত্রাটা এই লিকুইডটা বাষ্প হয়ে গেছে, তাইলে এখন আবার আমার চক্রটা করার জন্য মানে ওই লিকুইডটাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে, আবার সেই তরল অবস্থায় নিয়ে যেতে হবে, এবং ওই যে ওই এক্সপানশন ভালভের মধ্যে দিয়ে প্রবেশ করানোর আগে তাকে ওই যে 45°C যেমন ছিল ওই তাপমাত্রায় নিয়ে যেতে হবে। তাহলে এটার জন্য আমি কি করব, এটা তো এখন বাষ্প অবস্থায় আছে, তাহলে বাষ্পকে আমি তরল করতে হলে কি করা লাগে, বাষ্পকে আমরা উচ্চ চাপ দিয়ে তরল করতে পারি, চাপ প্রয়োগ করে তরল বানিয়ে দিতে পারি। তাহলে আমরা এটাকে এবার কম প্রেশরের মধ্যে দিয়ে পাঠাবো, মানে ওইটার বিপরীত জিনিস, মানে যেটা কি করবে, এই পুরা বাষ্পটাকে সংকুচিত করে ফেলবে, আই মিন প্রেসার বাড়ায় দিবে। তাহলে সেই যন্ত্রটা হচ্ছে কম্প্রেসর। এই যে এটা চালানোর জন্যই আমাদের কিন্তু বাইরে থেকে কারেন্টটা দেওয়া লাগবে, তার মানে এখানে আমরা সিস্টেমের উপরে কাজটা করতেছি, যে ডাব্লিউ পরিমাণ বাইরে থেকে শক্তি দিচ্ছি। তাহলে এটার মধ্যে দিয়ে যখন এই যে এইটা আসলো, এটার চাপটা এখন কম, এটার মধ্যে দিয়ে যাওয়ার পরে চাপটা বেড়ে যাবে এই বাষ্পটার। তো বাষ্পটার এবার চাপ বেড়ে গেছে, আর ওই যে পিভি ইকুয়ালস টু এনআরটি, পি যেহেতু তাপমাত্রা সমানুপাতিক, তার মানে চাপ বেড়ে গেছে, মানে এই তরলটার তাপমাত্রাও এখন বেড়ে যাবে। ওকে, তো তাপমাত্রা যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে তার, ধর এটা এখন মোটামুটি 90-র কাছাকাছি চলে গেছে। তাইলে এখন তাকে কিন্তু ওই যে 45°C নিয়ে আসতে হবে এরকম। ওকে, তো তাপমাত্রা বেড়ে গেছে যেহেতু প্রেসার অনেক বাড়ায় দেওয়া হয়েছে। তো এখন এই যে বাইরের কুণ্ডলী, এটা বাইরের কুণ্ডলী, এতক্ষণ তো ভিতরের কুণ্ডলী ছিল, বাইরের কুণ্ডলীটার নাম হচ্ছে ঘনীভবন কুণ্ডলী বা কন্ডেন্সার। তো এর মধ্যে দিয়ে সেই বাষ্পটা এবার তরলে রূপান্তরিত হবে। তো তরলে রূপান্তরিত হওয়ার সময় আমরা জানি বাষ্প যখন আহ, তরলে রূপান্তরিত হয় তখন সে তাপ ছেড়ে দেয়। তাহলে ও এবার তাপ ছেড়ে দিবে কই, পিছনে, আই মিন আমাদের ইসের পিছনে, সবসময় ফ্রিজের পিছনে কিন্তু সবসময় গরম থাকে, ওখানে হাত দিলেই বোঝা যায়, বা এমনি সবসময় ওইটার পাশে গেলেও বোঝা যায় ফ্রিজের পিছনের পশনে সবসময় গরম থাকে। তার মানে ওখানে এই যে এই তাপমাত্রাটা যেটা 90°C ছিল এই যে এই তরলটার কি বলে বাষ্পটার, সেটা আস্তে আস্তে তাপ ছেড়ে দিয়ে, বাইরে তাপ ছেড়ে দিয়ে, তার মানে ভেতর থেকে তাপ নিল, নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ নিয়ে উচ্চ তাপমাত্রার বস্তুতে সে তাপ ছেড়ে দিচ্ছে, এখন কিউ1 পরিমাণ তাপ ছেড়ে দিয়ে সে আবার আগের মতো তরলে পরিণত হচ্ছে, ওই 45°C নেমে আসতেছে, 90 থেকে 45°C তাপমাত্রার তরলে নেমে আসতেছে। ওকে, এই যে এটা হচ্ছে সেই তাপ ছেড়ে দেওয়া, যেটাকে আমরা কিউ1 দিয়ে দেখাইছি আজকে। তো এবার সে লিকুইড হয়ে যাচ্ছে এবং আবারও আগের অবস্থায় ফিরে আসতেছে, এবং আবার সেই কম্প্রেসরের মধ্যে দিয়ে যাবে, এবং আবার এই চক্রটা হবে, বারবার এই চক্রটা চলবে আস্তে আস্তে ফ্রিজের মধ্যে। তাহলে তাপমাত্রাটা মেনটেন হবে। কখনো যদি তাপমাত্রাটা ফ্রিজের ভিতর অনেক বেশি নিচে নেমে যায়, তখন ফ্রিজের মধ্যে দেখবি একটু পর পর একটা খুট করে আওয়াজ হয়ে কম্প্রেসরটা বন্ধ হয়ে যায়, এরকম হয়, আই মিন একটা সাউন্ড হয় একটু পরেই, একটু পর পরই কম্প্রেসর আবার অফ হয়ে যায়, আবার অন হয়, মানে ভিতরে একটা থার্মোস্ট্যাট নামে একটা ডিভাইস থাকে, থার্মোস্ট্যাট 910-এ পরে আসার কথা। তো ওটা হচ্ছে বেশি তাপমাত্রা নেমে গেলে তখন আবার কি হয়, ওই থার্মোস্ট্যাটটা ইয়া হয়ে সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়ে, আই মিন কারেন্ট প্রবাহটা বন্ধ করে দিয়ে এই কম্প্রেসরটাকে অফ করে দেয়। আবার যখন তাপমাত্রাটা ঠিকঠাক লেভেলে চলে আসে আবার কম্প্রেসর চালু হয়ে যায়। এই জন্য ফ্রিজের মধ্যে একটু পর পর সাউন্ডটা অফ হয়, আবার শুরু হয়। তোরা খেয়াল করছিস আশা করি। আচ্ছা, তাহলে এই পুরো প্রসেসটা সবাই কি বুঝছিস? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আবার বোর্ডে আসতেছি, শেষ হয়ে যাবে আর 10টা মিনিট, একটু ধৈর্য ধর। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম এটা ঠিকই একদম কার্নোট চক্রের বিপরীত একটা ব্যাপার ছিল। তো এই ক্ষেত্রে আমাদের এইবার ডাব্লিউটা কিন্তু বাইরে থেকে কাজ আমার করা লাগছে, এবং এই কাজটার মান কিন্তু এটার মতোই হবে, এই যে এই W2 Q1 মাইনাস Q2, কারণ এই মানটা তো অলওয়েজই এটা Q1 মাইনাস Q2 দিয়ে বের করবো আমরা। আচ্ছা, এটাকে এভাবে না লিখে, ডাব্লিউটাকে আমি ওভাবে না লিখে, ডাব্লিউটা কিভাবে Q1 মাইনাস Q2 আসে একটু দেখাই। তার মানে এবার কি হয়েছে, এই দুইটা শক্তি ইনপুট দিছি, ওইটা বাইরে বেরিয়ে আসছে, মানে ব্যাপারটা এবার আমরা এভাবে লিখি, যদি শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী লিখি, যে যতখানি শক্তি দিছি সেটা শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী যদি লিখি, যে W1 প্লাস W2 দিছি, W1 আর W2, সরি, W1 আর Q2 দিছি, W1 আর Q2 দিছি, বের হয়ে আসছে Q1, তাহলে অবশ্যই মোট শক্তি এরকম হবে, ডাব্লিউ Q2 আর W দিছি, ওকে, আর বের হয়ে আসছে Q1, তাইলে অবশ্যই মোট শক্তি ব্যালেন্স করলে
এটাই হবে শক্তির নিত্যতা শক্তি অনুযায়ী। সবাই এটা বুঝছিস? আমার এই লেখাটা বুঝছিস কিনা সবাই? আবার বলতেছি, এই কার্যনির্বাহক বস্তুটার উপর দুইটা শক্তি এবার আসছে। একটা হচ্ছে আমি বাইরে থেকে ওই যে কারেন্ট দিয়ে দিছি, আরেকটা দিছি হচ্ছে ইয়া দিয়ে ওই সে নিম্ন তাপমাত্রা মানে ওই যে ফ্রিজ ভিতর থেকে নিছে আর কি, ভিতরের বস্তু থেকে নিছে। ওকে, ওই তরলটা এই দুইটা নিছে এবং বাইরে এসে ছেড়ে দিছে Q1 পরিমাণ শক্তি। তো যদি আমরা ধরি যে কোনো শক্তির অপচয় হয় নাই, তাহলে যত শক্তি সে নিছিল তত শক্তি ছেড়ে দিবে, এরকম একটা ব্যাপার। তাহলে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে। তাহলে ডাব্লিউ আর Q2 তার মধ্যে আসছিল, বের হয়ে আসছে Q1, এই দুইটা সমান হবে। এটা বোঝা গেছে কিনা? শক্তির নিত্যতা অনুযায়ী। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু Q1 মাইনাস Q2, ওই যে আগেরটার সাথে আবার মিলে গেছে। তো ডাব্লিউ ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। তো এবার আসি হিট ইঞ্জিনের যেমন দক্ষতা বা দক্ষতা যে নির্ণয় করছিলাম, তো ফ্রিজের ক্ষেত্রে এটাকে সবসময় দক্ষতা না বলে এটাকে একটু ডিফারেন্ট ভাবে বলা হয়। এটাকে বলা হয় কো এফিসিয়েন্ট অফ পারফরমেন্স অথবা কর্ম সম্পাদন সহক ফ্রিজের ক্ষেত্রে। কো এফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটাকে সিওপি দিয়ে দেখায়, কো এফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কর্ম সম্পাদন সহক, ফ্রিজের ক্ষেত্রে। ওকে, তো এটাকে কে দিয়েও দেখায়, ক্যাপিটাল কে দিয়ে। এইটা ইকুয়ালস টু কি, আগেরটা কি ছিল যে কতখানি শক্তি সে রূপান্তর করছে আর কতখানি শক্তি তাকে দেওয়া হয়েছিল। আমাদের কিন্তু ওইটা হিট ইঞ্জিনের কিন্তু আমাদের উদ্দেশ্যটাই এরকম ছিল যে সে শক্তিকে কাজে রূপান্তর করুক। কিন্তু এইবার আমাদের কিন্তু টার্গেটটা কি, ফ্রিজের ক্ষেত্রে আমাদের টার্গেট সে যত বেশি এই যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ নিয়ে নিতে পারে, মানে Q2টা আমরা অ্যাকচুয়ালি আমাদের মেইন ফোকাসটা কিন্তু Q2-র উপরে। যে আমরা কারেন্ট দিয়ে কি চাচ্ছি, অ্যাকচুয়ালি চাচ্ছি সেই ভিতরটাকে ঠান্ডা রাখুক। তার মানে আমাদের পাঠানো জিনিসটা এইটা, মানে মেইন ফোকাস আমাদের এই দুইটা জিনিসের উপরে, পাঠানো কারেন্ট, আরেকটা হচ্ছে সে কতখানি তাপ ভিতর থেকে নিয়ে আসতেছে। তাইলে ব্যাপারটা এরকম। এইবার এই সম্পাদন সহগটা আমরা এভাবে বের করতে পারি যে কতখানি সে তাপ নিয়ে নিচ্ছে ডিভাইডেড বাই আমার ওই যে বাইরে থেকে কি পরিমাণ শক্তি দেওয়া লাগছে সেইটার অনুপাত। এটাকে আমরা বলি ফ্রিজের ক্ষেত্রে সিওপি। এটা সংজ্ঞাটা এইভাবেও বলা যায়, যে একক পরিমাণ কাজ ওই সম্পাদন করলে, আই মিন কার্যনির্বাহক বস্তুর উপরে বা সিস্টেমের উপরে একক পরিমাণ কাজ সম্পাদন করলে যে পরিমাণ তাপ সে ওই নিম্ন তাপমাত্রার উৎস থেকে নিচ্ছে, সেইটাকে আমরা বলবো ফ্রিজের সিওপি। ওকে, সংজ্ঞাটা আসলে এভাবে দিতে পারিস, তোরা ওটা পড়ে নিস। তবে এখন একটা ব্যাপার হচ্ছে, আগের বার ইটাটা যেটা আমরা ইটা আকারে লিখছিলাম, সেই ইটাটা আচ্ছা এটাকে আরো কত ভাবে লেখা যায়, এই যে ডাব্লিউ সমান সমান এটাকে লেখা যায় আবার Q2, এই যে ডাব্লিউ সমান সমান এই মাত্র লিখে আসছি Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2। আবার আমরা একটু আগে দেখে আসছিলাম Q1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু Q2 ডিভাইডেড বাই T2, সেইটা অনুযায়ী এটাকে আবার লেখা যায় Q2, সরি T2, Q2-র জায়গায় লিখে দিলাম T2, আর এখানে নিচে লিখে দিলাম T1 মাইনাস T2। ওকে, আচ্ছা এইবার যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ফ্রিজের ক্ষেত্রে এই কে এর মানটা আগেরবার যেমন ইটার মানটা এটাকে ফ্রিজের ক্ষেত্রে কখনো কখনো ইটা বলা যাবে, বাট সরাসরি ইটা ইকুয়ালস লিখতেছি না। কেন লিখতেছি না, কিন্তু পরীক্ষায় বললে আমরা ওভাবেই বের করব। এই ক্ষেত্রে আমরা এটাকে পার্সেন্টে নিচ্ছি না, এজন্য নিচ্ছি না, আগের বার পার্সেন্টেজটা সবসময় উপরের যে মানটা ছিল সেটা সবসময় ছোট হইতো। মানে ওই যে উপরে আগের বার ছিল ডাব্লিউ, নিচে ছিল Q1। ওকে, Q1টা সবসময় বড় হইতো, সে বেশি পরিমাণ তাপ নিয়ে কিছু বাইরে ছেড়ে দিয়ে বাকিটা সে কাজে রূপান্তর করতো। সো উপরে ডাব্লিউটা সবসময় ছোট হইতো। এইবার দেখ সম্পর্কটা এরকম, ডাব্লিউ প্লাস Q2 ইকুয়ালস টু Q1। তার মানে এরকম হইতেই পারে এই দুইটা মিলে তো Q1 হওয়া লাগবে, এমন কোনো কিন্তু শর্ত নাই যে ডাব্লিউ বড় হইতে হবে বা Q2 বড় হইতে হবে, এরকম কোনো শর্ত নাই। তার মানে কিন্তু ফ্রিজের ক্ষেত্রে এই ব্যাপারটা হইতে পারে, কখনো Q2 বড় হইতে পারে। ওকে, কারণ এই দুইটা মিলে Q1 এর সমান হইতে হবে। সবাই কি কথাটা বুঝতে পারতেছিস? আগের বার ইটা যেটা ছিল, এটা এরকম ছিল, ডাব্লিউ ডিভাইডেড বাই Q1, মানে ওই যে হিট ইঞ্জিনের ক্ষেত্রে Q1 ছিল সে কতখানি তাপ নিছে, ধর 500 জুল তাপ নিছে, নিয়ে সে ওই যে 200 জুলকে ছেড়ে দিয়ে 300 জুলকে কাজে রূপান্তর করছে। তার মানে ডাব্লিউ সবসময় ছোট হইতো, ইটার পার্সেন্টেজটা সবসময় 100 এর মধ্যে থাকতো।
এটাকে আমরা কেন 100-এর রূপান্তর করতেছি না, কারণ এখানে সম্পর্কটা এরকম, ডাব্লিউ প্লাস কিউ টু মিলে কিউ ওয়ান হইতে হয়। তার মানে এই ডাব্লিউ কিউ টুর থেকে ছোটও হইতে পারে, বড়ও হইতে পারে, এই দুইটা মিলে কিউ ওয়ানের সমান হইলেই তো হয়েছে। সো এই ক্ষেত্রে কে এর মানটা এই যদি পার্সেন্টে নেই, তখন দেখা যাবে যে সেটা 100-এর চেয়ে বেশিও আসতে পারে কখনো কখনো। ওকে, তো এই কথাটা বুঝছিস কিনা সবাই? একটু রেসপন্স করিস, শুনতেছিস সবাই আমার কথা? আচ্ছা, তাইলে আমার সাউন্ড ঠিকঠাক মতো ক্লিয়ারলি আসতেছে? আচ্ছা, এই জন্য আমরা এটাকে পার্সেন্টেজে নিব না, সিওপি সবসময় এভাবেই ক্যালকুলেট করব, পার্সেন্টেজে নিব না। তো আমাদের এই যে লাস্টের যে সূত্রটা, তো যদি কখনো ফ্রিজের ক্ষেত্রে বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের ইটা বের করতে দেয়, তো সরাসরি আমরা এটাকে বা কে আকারেই বলা উচিত, কখনো যদি ইটা বের করতে দেয়, সো ইটার মানটা ইসের সমান হবে, এই যে ইটার মানটা এই যে আমাদের যে কার্নোর ছিল, কার্নোর চক্র ছিল, কার্নোর চক্রের মধ্যে ছিল যে টি টু মাইনাস টি ওয়ান, সরি, টি টু, কার্নোর চক্রটা এরকম ছিল যে টি টু ইকুয়ালস টু, কার্নোর চক্রের জন্য একটু আগে যেটা লিখে আসলাম সেটা ছিল হচ্ছে, ওয়েট একটু, টি টি ওয়ান উপরে ছিল, টি ওয়ান মাইনাস টি টু ইকুয়ালস টু ডিভাইডেড বাই হচ্ছে টি ওয়ান, এটা ছিল হচ্ছে কার্নোর চক্রের জন্য। ওকে, এটা ছিল কার্নোট চক্রের জন্য। আমাদের যদি কখনো ইসের ক্ষেত্রে, ফ্রিজের ক্ষেত্রে যদি আমাদের কখনো এটা বের করতে দেয়, তো আমরা এই সূত্রটাই ইউজ করব, বাট পার্সেন্টেন্সে নিব না। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের আজকে থাকলো, ওই আই মিন হিট ইঞ্জিনের পরে যে রেফ্রিজারেটর ছিল, এই টোটাল আমাদের শেষ হয়ে গেছে, পোর্শনটা শেষ হয়ে গেছে। আমাদের লাস্টের আরেকটা পোর্শন বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে এনট্রপি, সেটাই লাস্ট টপিক। আশা করি পরের দিন ওটা শেষ করে সাথে এই চ্যাপ্টারের ম্যাথগুলা করায় দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করতে পারবো ইনশাল্লাহ। এবং এইটা থেকেই বেশি ম্যাথ আসে। ওকে, আই মিন এই যে দক্ষতা নির্ণয়, ইঞ্জিনের দক্ষতা নির্ণয়গুলো থেকে। সো তোরা এর মধ্যে পসিবল হলে একটু কয়েকটা উদাহরণ দেখিস এই রিলেটেড ম্যাথগুলা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকিস। আল্লাহ হাফেজ।